আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে আমরা একটা সুন্দর কিউট একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, অধ্যায়টার নাম জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ এইচএসসি তে তোমরা পাবা এবং সিকিউ দেওয়ার আগে এমসিকিউ দিতে হয়। সেখানেও 1 থেকে 2টা এমসিকিউ নির্ঘাত তোমরা এই চ্যাপ্টার থেকে পেয়ে যেতে পারো, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে টিচারদের ফ্যান ফেভারিট একটা চ্যাপ্টার। সব টিচারদের, মেজরিটি টিচারদের পছন্দের চ্যাপ্টার হচ্ছে এটা। এখন আসো যে এই যে জীব প্রযুক্তি টপিক থেকে আমাদের কি কি এমসিকিউ আসতে পারে দেখি। কোনটি প্রাচীনতম জীব প্রযুক্তি? এটা আমি যে বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম সেইবার এসেছিল। প্রাচীনতম জীব প্রযুক্তি হচ্ছে দুইটা, একটা দই তৈরি আর একটা হচ্ছে মদ তৈরি। দই তৈরি এবং মদ তৈরি যে আমাদের এক ধরনের বায়োটেকনোলজি, এটা মানুষ জানতো না। না জেনেই মানুষ দই এবং মদ তৈরি করতো। কি হয়, দই তৈরিতে ব্যাকটেরিয়া লাগে, মদ তৈরিতে কি লাগে, ব্যাকটেরিয়া লাগে, ফাঙ্গাস লাগে, ইস্ট নামক ফাঙ্গাস লাগে। সো হচ্ছে দুইটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, অপটিমাম টেম্পারেচারে কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে যদি দুইটাকে একটা নির্দিষ্ট তাপে রাখা হয় 3 থেকে 5 ঘন্টা, তখন দেখা যায় সেখান থেকে আমাদের দই তৈরি হয়। নেক্সট আমাদের যে প্রশ্নটা হচ্ছে বায়োটেকনোলজির জনক কে? বায়োটেকনোলজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে বিজ্ঞানী কার্ল এরিকি। বায়োটেকনোলজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে কে? বিজ্ঞানী কার্ল এরিকি। তিনি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটা অফিসিয়ালি সবার আগে ব্যবহার করেছিলেন। নেক্সট আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, নেক্সট প্রশ্ন হচ্ছে টিস্যু কালচারের জনক কে? তাহলে দেখো আমরা জনক রিলেটেড দুইটা কথা জানলাম। বায়োটেকনোলজির জনক কার্ল এরিকি, টিস্যু কালচারের জনক কে? আমাদের গোটিলেভ হবার্ট ল্যান্ড। টিস্যু কালচারের জনক, যেখানে তিনি একটি টিস্যু নিয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করে ফেলেছে। যে একটা উদ্ভিদ থেকে একটা টিস্যু নিছে, সেই টিস্যু নিয়ে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি করে ফেলেছে। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে টিস্যু কালচার মিডিয়ামে কোন উপাদানটা থাকা প্রয়োজন? টিস্যু কালচার মিডিয়ামে কোন উপাদানটা আমাদের থাকতে হবে? টিস্যু কালচারের জন্য যে আমরা মিডিয়াম তৈরি করি সেটাকে বলা হয় বেজাল মিডিয়াম বা কালচার মিডিয়াম। সো টিস্যু কালচারের জন্য আমরা একটা উদ্ভিদ থেকে একটা টিস্যু নিই, সেই টিস্যুটাকে বলে এক্সপ্লান্ট। সেই টিস্যুটা হচ্ছে রোগমুক্ত, নিরোগ, সুস্থ, উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হয়। সেইটাকে আমরা একটা মিডিয়াতে দিই, সেই মিডিয়াটাকে বলা হয় কালচার মিডিয়া। মিডিয়াটাকে কি বলা হয়? কালচার মিডিয়া। সো আমাদের এই কালচার মিডিয়াতে অবশ্যই থাকতে হবে সুক্রোজ। কালচার মিডিয়াতে অবশ্যই কি থাকতে হবে? সুক্রোজ। কারণ একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য হচ্ছে যে সেখানে আমাদের শর্করা তৈরি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো শর্করা তো ইনিশিয়ালি তৈরি করতে পারতেছে না, যেহেতু আমরা একটা টিস্যু নিছি, সেই টিস্যুর হচ্ছে যে শর্করা তৈরি ক্যাপাবিলিটিটা সেভাবে আপ টু দা মার্ক থাকে না, তাই আমরা সুক্রোজ দিব। দেখো কালচার মিডিয়া বা এটাকে আবাদ মাধ্যম বলা হয়। তাহলে টিস্যু কালচারের জন্য হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে একটা হচ্ছে যে কালচার মিডিয়া প্রস্তুত করি। এই কালচার মিডিয়াতে আমরা কি কি দিব? উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স দরকার, উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স দরকার, তার সমন্বয়ে এই মিডিয়াম প্রস্তুত করা হয়। বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান, উদ্ভিদের মধ্যে বিভিন্ন মুখ্য ও গৌণ উপাদান থাকে, মাইক্রো এন্ড ম্যাক্রো এলিমেন্টস থাকে। উদ্ভিদের মধ্যে কি থাকে? বিভিন্ন মুখ্য এবং গৌণ উপাদান থাকে, ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টস থাকে। ভিটামিন থাকে, আমাদের সুক্রোজ থাকে 2 থেকে 4%। সুক্রোজ থাকে কত পার্সেন্ট? 2 থেকে 4% সুক্রোজ থাকে। ফাইটো হরমোন থাকে আমাদের, যে হরমোনটা উদ্ভিদের বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে ম্যাক্রো এন্ড মাইক্রো এলিমেন্টস, ভিটামিন, সুক্রোজ, ফাইটো হরমোন থাকে। এখন এখানে বলছে কোনটা থাকা প্রয়োজন, তো ভিটামিনও আছে, সুক্রোজ আছে, এর মধ্যে সুক্রোজটা বেশি গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে এই এত কিছু দিছো, এগুলো একসাথে জমাট বাঁধা লাগবে না? জমাট না বাঁধলে তো লাভ নেই। সেগুলোকে একসাথে জমাট বাঁধানোর জন্য আমাদের কি হয়? মাধ্যমকে ঘন করতে জমাট বাঁধার উপাদান যেমন হচ্ছে এগার এগার সঠিক মাত্রায় মেশাতে হবে। এগার এগার কোন শৈবাল থেকে আসে? রডোফাইটা নামক শৈবাল থেকে আসে। আমরা শৈবাল ছত্রাক চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম। এগার এগার সঠিক মাত্রায় মেশাবো। মৌলিক উপাদান সমৃদ্ধ এই মিডিয়ামটাকে, এই যে মিডিয়ামে এত মৌলিক উপাদান মিশাইলাম, মৌলিক উপাদান সমৃদ্ধ এই মিডিয়ামকে বলা হয় বেজাল মিডিয়াম। মৌলিক উপাদান সমৃদ্ধ মিডিয়ামকে কি বলা হয়? বেজাল মিডিয়াম। মিডিয়ামের পিএইচ হচ্ছে যে আমাদের 5.5 থেকে 5.8 এর মাঝে আমরা রাখবো। 5.5 থেকে 5.8 এর মাঝে আমরা মিডিয়ামের পিএইচটাকে হচ্ছে রাখবো। নেক্সট কথা হচ্ছে তাহলে এই আবাদ মাধ্যমকে জমাট বাঁধাতে কে সাহায্য করে? মাত্রই পড়ে আসলাম, এগার এগার হচ্ছে যে আমাদের আবাদ মাধ্যমকে জমাট বাঁধাতে সাহায্য করে। তোমরা যারা হচ্ছে ডেজার্ট বানাও, তো ফিমেল বা মেল যদি কেউ থাকো ডেজার্ট বানাইতে পছন্দ করো, সেই ডেজার্ট বানাইতে গেলে জেলি টাইপের সাবস্টেন্স বানাইতে কিন্তু আমরা এগার এগার ইউজ করি, যেটা জিনিসটাকে কিন্তু জেলির মতো করে, জমায়, অর্ধ তরল করে। ঠিক আছে, বা মানে অর্ধ ঘন বলতে পারি, মানে হচ্ছে সেটা অর্ধ কঠিন, পুরা তরলও না পুরা কঠিনও না, জেলির মতো হয়। টিস্যু কালচার উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথককৃত যে অংশটা সেটাকে বলি আমরা এক্সপ্লান্ট। সেটাকে কি বলি আমরা? সেটাকে বলি এক্সপ্লান্ট বলি। এটা হয় হচ্ছে যে আমাদের সুস্থ, নিরোগ, এটা হবে হচ্ছে সুস্থ, তারপর হচ্ছে নিরোগ এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্য মণ্ডলিত, উৎকৃষ্ট বৈশিষ্ট্যযুক্ত, সুস্থ, নিরোগ এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্য থাকে, সুস্থ, নিরোগ এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্য থাকে। অনুচারা জিনিসটা আমাদের কি? অনুচারা, অনুচারা জিনিসটা হচ্ছে যে আমাদের এই টিস্যু কালচারের ফলে সৃষ্ট হবে যে চারাটা, এই অনুচারা হচ্ছে
টিস্যু কালচারের ফলে সৃষ্ট চারা, টিস্যু কালচারের ফলে সৃষ্ট চারা, টিস্যু কালচারের ফলে, টিস্যু কালচারের ফলে সৃষ্ট চারা, টিস্যু কালচারের ফলে হচ্ছে আমাদের সৃষ্ট যে চারা আছে সেটাকে বলা হয় অনুচারা বলা হয়। এবার দেখো যে আমাদের টিস্যু কালচারের যে একটা টিস্যু কালচারের ফলে একটা উপযুক্ত পরিবেশে যে আমাদের কোষপিণ্ডটা তৈরি হয় সেটাকে বলা হয় ক্যালাস, সেটাকে কি বলা হয়? ক্যালাস। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে টিস্যু কালচারের ক্ষেত্রে আমাদের এই কালচার মিডিয়াটাকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা দরকার। সো টিস্যু কালচারে কালচার মিডিয়াকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে হবে। আমরা যে টিস্যু কালচার করব সেই টিস্যু কালচারে আমাদের হচ্ছে যে এই কালচার মিডিয়াকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে চাই, যদি কালচার মিডিয়াকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে চাই, যদি সম্পূর্ণ জীবাণুমুক্ত বা হচ্ছে যে আমাদের 100% আমাদের স্টেরিলাইজ করতে আমাদের কি দরকার? স্টেরিলাইজ করতে দরকার হচ্ছে আমাদের অটোক্লেভ দরকার। এই অটোক্লেভের মধ্যে আমাদের কি থাকে? অটোক্লেভের মধ্যে হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আমাদের হচ্ছে 20 পাউন্ড চাপ, 20 পাউন্ড না 15 পাউন্ড চাপ, 15 পাউন্ড চাপ, 15 পাউন্ড চাপে আমাদের হচ্ছে যে আমরা পুরো জিনিসটাকে হচ্ছে 20 মিনিট রাখলে সেটা হচ্ছে 100% স্টেরিলাইজ হয়ে যাবে। এটা আমাদেরকে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে যে আমাদের নেক্সট কথা হচ্ছে নিম্নের কোন পদ্ধতিতে রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা হয়? রোগমুক্ত উদ্ভিদ তৈরিতে বেস্ট হচ্ছে মেরিস্টেম কালচার। কোন কালচার? মেরিস্টেম কালচার। মেরিস্টেম মানে ভাজক টিস্যু। মেরিস্টেম মানে কি? মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু। মেরিস্টেম মানে হচ্ছে আমাদের ভাজক টিস্যু। মেরিস্টেম মানে কি? মেরিস্টেম মানে হচ্ছে আমাদের ভাজক টিস্যু। তো ভাজক টিস্যুগুলো সাধারণত সুস্থ, সবল, নিরোগ এবং রোগমুক্ত হয়। তারপরে প্রশ্ন হচ্ছে যে আমাদের সাইব্রিড মানে হচ্ছে সাইটোপ্লাজমের মিলন। সাইব্রিড মানে কি? সাইব্রিড মানে হচ্ছে সাইটোপ্লাজমের মিলন। সাইব্রিড মানে কি? সাইব্রিড মানে হচ্ছে সাইটোপ্লাজমের মিলনকে বলা হয় সাইব্রিড। এই সাইব্রিডের ফলে তৈরি হয় হচ্ছে আমাদের পোমাটো মানে হচ্ছে পটাটো আর মাটো মানে হচ্ছে টমাটো। পটাটো আর টমেটো এই দুইটা মিলে তৈরি হয় হচ্ছে পোমাটো, যেখানে আমাদের সাইটোপ্লাজমের মিলন ঘটে, নিউক্লিয়াসের মিলন ঘটে না। সাইটোপ্লাজমের মিলন ঘটে এবং ফুটনোট হচ্ছে এখানে আমাদের নিউক্লিয়াসের মিলন ঘটে না, নিউক্লিয়াসের মিলন ঘটবে না, নিউক্লিয়াসের মিলন ঘটে না, নিউক্লিয়াসের কোনো মিলন ঘটবে না এই জায়গায়। নেক্সট কথা হচ্ছে যে আমাদের নিচের কোনটির মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়? রোগমুক্ত উদ্ভিদের জন্য বেস্ট কি? মেরিস্টেম কালচার। মেরিস্টেম মানে কি? ভাজক টিস্যু। তাহলে উত্তরে ভাজক টিস্যু কালচারটাই অ্যান্সারে দিবা। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের পরাগধানী আবাদের মাধ্যমে, পরাগধানী পরাগরেণু তাদের আবাদের মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারবো, হ্যাপ্লয়েড লাইন সৃষ্টি করতে পারবো। পরাগধানী আরেকটা কি? আমাদের পরাগরেণু। পরাগধানী আরেকটা কি? পরাগরেণু। এই পরাগধানী এবং পরাগরেণুর মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড লাইন সৃষ্টি করতে পারবো, হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করতে পারবো। তারপর আসা যাক রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলা হয়? আমরা বলি হচ্ছে ট্রান্সজেনিক জীব বা জিএমও, জেনেটিক মডিফাইড অর্গানিজম বা জিইও, জেনেটিক ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বলা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিচের কোন অণুজীব প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে আমাদের ফ্যান ফেভারিট অণুজীব ইকোলাই। ইশেরিয়া কলাইটা সবচেয়ে বেশি ব্যাপক হারে ব্যবহৃত হয়। তারপরে প্রশ্ন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপ কি? এক্সপ্ল্যান্ট সংগ্রহ করা, এই অনুচারা তৈরি, এই দুইটা এক্সপ্ল্যান্ট তৈরি আর অনুচারা তৈরি, এই দুইটা হচ্ছে টিস্যু কালচারের স্টেপ। কিসের স্টেপ? টিস্যু কালচারের স্টেপ। এখন আমাদের হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ এর কি কি স্টেপ আছে সেটা যদি দেখাই, এই যে স্টেপগুলো, প্রথমে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে ধরো আমার চোখটা হচ্ছে চোখের যে আইরিশ আছে এটা কালো, আমি যাচ্ছি আমার চোখের আইরিশটা বিড়ালের চোখের মতো হবে। কিসের মতো? বিড়ালের চোখের মতো হবে। তাহলে এখন আমি একটা বিড়াল ধরবো, বিড়াল ধরে ওর থেকে একটা কোষ নিব, কোষ নিয়ে সেই কোষটাকে লাইসিস করব, লাইসিস করে সেটা নিউক্লিয়াস বের করব, নিউক্লিয়াস বের করে সেটা ডিএনএ বের করব, বের করে চোখের বর্ণ, এই বিড়ালের যে বাদামি বর্ণ হয়
তার জন্য দায়ী যে ডিএনএ, সেই ডিএনএটাকে আমরা কেটে নিয়ে আসবো। এটাকে বলা হয় কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। তারপর এই ডিএনএটাকে বহন করার জন্য একটা বাহক নির্বাচন করব। বাহক হিসেবে কারা কাজ করে? প্লাজমিড। এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ থেকে ব্যাকটেরিয়াতে, সেটা বাহক হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে যে আমাদের এই টার্গেট এবং বাহক দুইটাকে একটা নির্দিষ্ট স্থানে কর্তন করব। কর্তন করার জন্য কোন এনজাইম আছে? রেস্ট্রিকশন এনজাইম আছে আমাদের। রেস্ট্রিকশন এনজাইম আমরা নির্বাচন করব, দুই জায়গায় একই রেস্ট্রিকশন এনজাইম কেটে তারপর এই দুইটা কর্তনকৃত অংশ, টার্গেট ডিএনএ আর প্লাজমিডের কর্তনকৃত অংশ একসাথে যুক্ত করে দিব। সেদিনকৃত ডিএনএ খণ্ডসমূহ এদেরকে আমরা ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগাবো। জোড়া লাগাইলে যে ডিএনএটা হবে এটাকে বলা হবে রিকম্বিনেট ডিএনএ। এই রিকম্বিনেট ডিএনএটাকে আমরা হচ্ছে সংখ্যা বৃদ্ধির জন্য একটা পোষক বা হোস্টের মধ্যে দিব। কারণ ব্যাকটেরিয়ার মধ্যে গেলে ব্যাকটেরিয়ার নিজের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই পোষক বা হোস্টেরও সংখ্যা বৃদ্ধি হবে। তাহলে কাঙ্ক্ষিত ডিএনএ সহ বাহক ডিএনএ এর অনুলিপনের জন্য একটা পোষক বা হোস্ট নির্বাচন করা হয়। পোষক বা হোস্ট নির্বাচন করা হয় যেমন ইকলাই। পোষক বা হোস্ট নির্বাচন করি যেমন কি ইকলাই। কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড সমন্বয়ে প্রস্তুতকৃত এই যে রিকম্বিনেট ডিএনএ তৈরি হইলো। এখন এটা সংখ্যাও বাড়াইলাম, এখন এটা বহিঃপ্রকাশটা মূল্যায়ন করবো। ওকে, এভরিথিং ওকে কিনা, যা যা দিতে চাইছি ঠিকঠাক আছে কিনা। এই 6টা পয়েন্ট তোমরা মনে রাখবা। পরীক্ষা হলে আসলে এই 6টা পয়েন্ট যদি দিতে পারো তাহলেই তোমার হচ্ছে যে রিকম্বিনেট ডিএনএ টেকনোলজিটা হয়ে যাবে। এটার সিকিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ইনসুলিন তৈরি, টিপিএ তৈরি, ইন্টারফেরন তৈরি, ইপিও তৈরি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। এখন আসা যাক হচ্ছে সামনের দিকে যদি যাই, তাহলে আমাদের হচ্ছে যে এখানে যেটা জানতে যাচ্ছিলাম আমরা, এই বাহক দ্বারা জিন খণ্ড করা, এটাও তো এরকম কিছু না। লাইগেজ এনজাইমের ব্যবহার, এইটা হচ্ছে যে আমাদের একটি স্টেপ। কি ব্যবহার করি? লাইগেজ এনজাইম ব্যবহার করি। রেস্ট্রিকশন এনজাইম 9 কোনটা আমাদের এখানে? ইকো আর আই। ইকো আর আই মানে ইকোলাই, হিন্দ 3 মানে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, টাইপ 3, হেপা হেপা এইচপিএ। দেখো এখানে আমাদের রেস্ট্রিকশন এনজাইমগুলোর নাম দেওয়া আছে। যেমন হচ্ছে যে ইকো মানে ইশেরিয়া কলাইয়ের ই আর সিও নিয়ে হচ্ছে আমাদের ইকো আসতেছে। আমাদের হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার এইচ আর আই এর নিয়ে আসতেছে হিন্দ 3 আসতেছে। ব্যাসিলাস অ্যামাইলো লিকুইফিকেন্সের নিয়ে আসতেছে বাম, ব্যাসিলাস অ্যামাইলোফিকেন্স নিয়ে আসতেছে বাম। তাহলে এই তিনটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এই তিনটা কি আমাদের রেস্ট্রিকশন এনজাইম। এরকম আরো অসংখ্য রেস্ট্রিকশন এনজাইম আছে। রেস্ট্রিকশন এনজাইম জিনিসটা কি? রেস্ট্রিকশন এনজাইম জিনিসটা হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে, ভাইরাসের নিজের দেহেতে কিছু এনজাইম থাকে যাদের কাজ, এটা হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার নিজস্ব দেহে কিছু এনজাইম থাকে, যে এনজাইমের কাজ হচ্ছে যে টিটু ফাজের মতো যে ভাইরাসগুলা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার চেষ্টা করে, সেই ভাইরাসগুলা ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করলে সেই ভাইরাসগুলাকে কুটুস 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 করে কেটে দেওয়া, কুটুস 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 করে কেটে দেওয়া। সো হচ্ছে ভাইরাল ডিএনএ কে কাটে, এটাকে বলে রেস্ট্রিকশন এনজাইম। কেটে দিলে কি হবে? সে লাইটিক চক্র থেকে বেঁচে যাবে, আর যে কাটতে পারবে না সে লাইটিক চক্রের ট্র্যাপে পড়ে যাবে। সো এই যে জিনিসটা আছে এদেরকে বলে রেস্ট্রিকশন এনজাইম। বিভিন্ন ব্যাকটেরিয়াতে রেস্ট্রিকশন এনজাইম আছে। রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? ডিএনএ কাটা। সো এইটাকে বিজ্ঞানীরা বের করে জীব প্রযুক্তিতে ব্যবহার করছে। তাহলে দেখো আমাদের হচ্ছে এই যে রেস্ট্রিকশন এনজাইম, তাহলে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা নাইট্রোজেনাস বেস কাটে। সাধারণত এরা 4 থেকে 6 জোড়া বেস কাটে। রেস্ট্রিকশন এনজাইমকে ডিএনএ অনুকর্তনের সূক্ষ্ম ছুরিকা বা মলিকুলার সিজার, আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ বলা হয়। রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ অনুকর্তনের সূক্ষ্ম ছুরিকা, মলিকুলার সিজার বা আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ হিসেবে ব্যবহার করা যায়। বাম এইচআই, হিন 3, ইকো আর আই, এইচপিএ2, এমবিও 1, তাহলে এরা হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম। এরা কি রেস্ট্রিকশন এনজাইম। তাই 9 কোনটা বলছে আমাদের? অল পিকিউ, এরকম কোনো রেস্ট্রিকশন এনজাইম নাই। নেক্সট হচ্ছে আমাদের এই আলফা 7.0 আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স এইচএসসি 26-এর জন্য যেটা, সেটাই কিন্তু হচ্ছে ভর্তি চলছে। তো যারা ভর্তি হতে চাও এখনই এই মুহূর্তে ভর্তি হওয়াটা কিন্তু তোমাদের জন্য একটা গুড ডিসিশন হবে। দেখো আমাদের হচ্ছে আণবিক কাঁচি নামে পরিচিত কোনটা? এই যে রেস্ট্রিকশন এনজাইম, এই রেস্ট্রিকশন এনজাইম কিন্তু আমাদের একটা আণবিক কাঁচি নামে পরিচিত। রিকম্বিনেট ডিএনএ তৈরিতে ব্যবহৃত এনজাইমটার নাম কি? রেস্ট্রিকশন এনজাইম আর লাইগেজ, এই দুইটা এনজাইম ব্যবহার হয় রিকম্বিনেট ডিএনএ তৈরির ক্ষেত্রে। রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ কে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কাটে। এরপর দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্লাজমিডের ডিএনএ এর কর্তৃত অংশ টার্গেট ডিএনএ জোড়া লাগানোর কাজে কোন এনজাইম ব্যবহৃত হয়? লাইগেজ। জোড়া লাগানো এনজাইমের নাম কি? লাইগেজ। জোড়া লাগানো এনজাইমের নাম কি? লাইগেজ।
প্লাজমিডের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? প্লাজমিড বৃত্তাকার ডিএনএ স্বল্প জিন বহন করে, ডিএনএ একসূত্রক না, ডিএনএ দ্বিসূত্রক বহন করে। তাহলে প্রযোজ্য 9 চাইছে, তাহলে বাকিগুলো তো সঠিক, শুধু এইটাই হচ্ছে আমাদের সঠিক না, সেটা অ্যান্সার। প্লাজমিডের বৈশিষ্ট্য দেখো, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের বাইরে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অনুযায়ী এটাকে প্লাজমিড বলা হয়। বিজ্ঞানী ল্যাডারবার্গ ইকলাইতে সর্বপ্রথম এই প্লাজমিড সন্ধান পায়। এই প্লাজমিড হচ্ছে স্বাধীনভাবে অনুলিপন করতে পারে, সেলফ রিপ্লিকেটিং। এরা বৃত্তাকার ডিএনএ অল্প সংখ্যক জিন ধারণ করে, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা যায়, কনজুগেশন নালীপথের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে যায়। কোনো কোনো প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করে প্লাজমিডগুলো স্বাধীনভাবে অনুলিপন করতে পারে। প্লাজমিড কয় প্রকার? 3 প্রকার। কি কি প্রকারের প্লাজমিড পাওয়া যায়? প্লাজমিড হচ্ছে 3 প্রকার। প্লাজমিড হচ্ছে 3 প্রকার। প্লাজমিড হচ্ছে 3 প্রকার। প্লাজমিড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে এফ ও এফ প্রাইম প্লাজমিড, এফ ও এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড, আর হচ্ছে আমাদের কোল প্লাজমিড, কোল প্লাজমিড। এফ ও এফ প্রাইম প্লাজমিড হচ্ছে বেসিক্যালি হচ্ছে যৌন জননের মাধ্যমে জেনেটিক উপাদান ট্রান্সফার করে। এফ এফ প্রাইম প্লাজমিড হচ্ছে আমাদের যৌন জননের মাধ্যমে আমাদের হচ্ছে জেনেটিক উপাদান ট্রান্সফার করে। যৌন জননের মাধ্যমে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার, যৌন জননের মাধ্যমে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করে, যৌন জননের মাধ্যমে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করে। আর প্লাজমিড হচ্ছে আমাদের কি করে? রেজিস্ট্যান্ট। কিসের এগেনস্টে রেজিস্ট্যান্ট? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্ট কিসের এগেনস্টে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কোল প্লাজমিড এরা হচ্ছে কোলিসিন নামক একটা এনজাইম তৈরি করে, যেটা হচ্ছে কোলিসিন। এরা কি করে? কোলিসিন তৈরি করে, কোলিসিন প্রোটিন তৈরি করে, যেটা হচ্ছে ইকোলাইকে ধ্বংস করে, ইকোলাই ধ্বংস। আরেকটা আছে আমাদের তৈরি করে ভিব্রিওসিন একটা প্রোটিন তৈরি করে, সেটা হচ্ছে ভিব্রিও কলেরাকে ধ্বংস করে, ভিব্রিও কলেরা ধ্বংস। ওকে, ক্লিয়ার এতটুকু? এখন আসা যাক হচ্ছে আমাদের যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন আছে, তাদেরকে কি বলবো আমরা? আর প্লাজমিড বলবো। একটি জিনের হুবহু অসংখ্য কপি তৈরি করতেছি, তাহলে কপি করাকে কি বলা হয়? সেম কপি করাকে বলা হয় ক্লোনিং। সেম কপি করাকে কি বলা হয়? ক্লোনিং। এটাকে বলা হয় জিন ক্লোনিং। পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পিসিআর এর ফুল ফর্ম কি? পিসিআর এর ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এখানে আমরা একটা দ্বিসূত্রক ডিএনএ আছে, দ্বিসূত্রক ডিএনএ। এই দ্বিসূত্রক ডিএনএ কে আমরা 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একসূত্রক ডিএনএ তে কনভার্ট করি। এইটা একটা এমসিকিউর জন্য মনে রাখবো। তারপরে এই একসূত্রক ডিএনএ যে আছে, এটাকে আমরা ডিএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে, এই একসূত্রক ডিএনএ কে আমরা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে দ্বিসূত্রক এবং বহু সংখ্যক ডিএনএ তে কনভার্ট করি। খুব অল্প সময়ে অসংখ্য ডিএনএ এর হুবহু কপি তৈরি হয়, এই জন্য এটাকে বলে পিসিআর। পিসিআরটা মূলত ভাইরাস শনাক্তকরণে ব্যবহৃত হয়। পিসিআর বলি, এই পিসিআর ভাইরাস শনাক্তকরণে ব্যবহৃত হয়। পিসিআর ভাইরাস শনাক্তকরণ। তারপর হচ্ছে যে আমাদের জিন ঠিকঠাক আছে কিনা সেটা দেখা, ভাইরাস শনাক্তকরণ। জিন আমাদের হচ্ছে জিনের কার্যকারিতা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা এই পিসিআর করি, জিনের কার্যকারিতা দেখার জন্য পিসিআর করি। একটি জিনকে দ্রুত হুবহু অসংখ্য কপি করতেছি, এটা আমরা বলবো হচ্ছে পিসিআর এর মাধ্যমে। রিকম্বিনেন্ট ক্লোনিংটা হয় কোথায়? ডলি নামক হচ্ছে যে ভেড়া আছে সেই ভেড়াতে রিপ্রোডাক্টিভ ক্লোনিং হয়। হয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তো গেল। বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়? বিটি বেগুন তৈরির জন্য ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক একটি মৃত্তিকাবাসী ছত্রাক হচ্ছে মৃত্তিকাবাসী ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। বিটি বেগুন হচ্ছে বাংলাদেশে আমাদের হচ্ছে বিটি বেগুন বা ইংরেজিতে এটাকে বলে বিটি ব্রিনজাল। বিটি বেগুন বা ইংরেজিতে এটাকে কি বলে? বিটি ব্রিনজাল। এটা বাংলাদেশের প্রথম জিএম ফসল, বাংলাদেশের প্রথম জিএম ফসলেরা। ওকে,
এখন আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, ট্রান্সজেনিক ক্লোভার ঘাসে নিচের কোন উদ্ভিদ পাওয়া যায়? ট্রান্সজেনিক ক্লোভার ঘাস, ক্লোভার ঘাস হচ্ছে খাওয়ানো হয় ভেড়াকে। অস্ট্রেলিয়াতে পশুপালন, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওই জায়গায় পশুপালন একটা লাভজনক ব্যবসা। ভেড়ারে কি খায়? ক্লোভার ঘাস। কিন্তু ক্লোভার ঘাসে কি নেই? সালফার নেই। সালফার না থাকার অভাবে এই ভেড়ার লোমটা উন্নত মানের হচ্ছে না। আলাদা করে সালফার খাওয়াইতে গেলে খরচ বেশি। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় এই ক্লোভার ঘাসের মধ্যে সালফার যুক্ত করে আমরা দিলাম। ক্লোভার ঘাসে কি যুক্ত করা হয়? সালফার যুক্ত করা হয়। আরেকটা জিনিস মনে রাখো যে হচ্ছে যে আমাদের জ্যাপোনিকা টাইপ ধানে, জ্যাপোনিকা টাইপ ধানে, জ্যাপোনিকা টাইপ ধানে আমাদের হচ্ছে জ্যাপোনিকা টাইপ ধানে ড্যাফোডিল থেকে, ড্যাফোডিল থেকে আমাদের হচ্ছে ভিটামিন এ তৈরির জিন, প্লাস হচ্ছে আমাদের আয়রন তৈরির 4টা জিন অ্যাড করে, আয়রন তৈরির 3টা জিন অ্যাড করে, আয়রন তৈরির হচ্ছে 3টা জিন অ্যাড করে, আয়রন তৈরির 3টা জিন অ্যাড করে, 3টা জিন অ্যাড করে আমাদের কি তৈরি হয়? সুপার রাইস বা গোল্ডেন রাইস তৈরি হয়, যেটা খাইলে তোমার ভিটামিন এ এবং আয়রন দুইটার স্বল্পতা দূর হবে। ভিটামিন এর অভাবে হয় রাতকানা, আয়রনের অভাবে হয় রক্ত শূন্যতা। তাহলে এইটা আমাদের হচ্ছে কি, এটা আমাদের তৈরি করে হচ্ছে গোল্ডেন রাইস বা স্বর্ণধান, গোল্ডেন রাইস বা স্বর্ণধান কি তৈরি করে? গোল্ডেন রাইস বা স্বর্ণধান তৈরি করে, যেটা আমাদের ভিটামিন এ এবং আয়রনের স্বল্পতা দূরীকরণে সাহায্য করে। নেক্সট কথা হচ্ছে আমাদের এসআইটি, ফুল ফর্ম হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এসআইটি এর ফুল ফর্ম কি? স্টেরাইল ইনসেক্ট টেকনিক, স্টেরাইল ইনসেক্ট টেকনিক, স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এখানে হচ্ছে স্টেরাইল করব কি দিয়ে? স্টেরাইল করব হচ্ছে রেডিয়েশন দিয়ে, স্টেরাইল করব হচ্ছে রেডিয়েশন দিয়ে, রেডিয়েশন দিয়ে হচ্ছে যে আমরা ইনসেক্ট বা কীটপতঙ্গকে স্টেরাইল করব। ইনসেক্টটা কোথায় ক্ষতি করে? কৃষিকাজে ক্ষতি করে বেসিক্যালি। এছাড়া মানুষের বিভিন্ন রোগ করে, আমাদের হচ্ছে কীটপতঙ্গ দিয়ে মানুষ অনেক রোগ ছড়ায়। তো এসআইটি স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এটা কৃষি ক্ষেত্রে আমাদের এটা একটা বড় ব্যাপক প্রয়োগ রয়েছে। রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে নিম্নের কোন জিনটি ব্যবহার করা হয়? সিপি, সিপি মানে হচ্ছে কোট প্রোটিন, কোট প্রোটিন। এই যে কোট প্রোটিন নামক জিনটা আছে, এইটা হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধক্ষম জাত হিসেবে ব্যাপক হারে ব্যবহৃত হয়। পানিতে তেল শোষণ, দেখা যায় আমাদের প্রায় পানিতে হচ্ছে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হইলে এখানে তেল ছড়ায় যায়। তেল যতক্ষণ মাটির উপরে আছে তখন হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব দ্বারা ওই তেলটা ডিগ্রেডেশন সম্ভব। পানির নিচে যদি চলে যায় ওই তেলের আর ডিগ্রেডেশন সম্ভব না। সো এই কাজটা করে হচ্ছে আমাদের সিউডোমোনাস অ্যারোজিনোসা। এরা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব। এরা কি আমাদের হচ্ছে হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব, হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব, হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব, হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব, হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব। এটা একটা কথা। আর এটা কথা হচ্ছে যে আমাদের খুব গুরুত্বপূর্ণ আরেকটা শব্দ আছে যেটা, সেটা মনে রাখবা, পয়বজ্র নিষ্কাশনে একটা ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, সেটা হচ্ছে জুগলিয়া রেমিগেরা, জুগলিয়া র্যামিগেরা, জুগলিয়া র্যামিগেরা। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে পয়বজ্র নিষ্কাশনে সাহায্য করে, পয়বজ্র নিষ্কাশনে সাহায্য, নিষ্কাশনে সাহায্য, পয়বজ্র নিষ্কাশনে সাহায্য করে। নেক্সট হচ্ছে জিএমওর ফুল ফর্ম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএমওর ফুল ফর্ম কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএমওর ফুল ফর্ম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। বাংলাদেশ সরকার অনুমোদিত প্রথম জিএম উদ্ভিদ কোনটা? বিটি বেগুন। এটা কিন্তু ডিউর পরীক্ষায় একবার আসছে এবং স্টুডেন্টরা ধুমাধুম ভুল করে দিয়ে আসছে। নেক্সট কথা হচ্ছে আমাদের আবারও আলফা 7 প্রি মেডিকেল, প্রি মেডিকেল বারবার বলে, মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্সে কিন্তু ভর্তি চলছে। তোমরা যারা যুক্ত হতে চাও দ্রুত গতিতে যুক্ত হয়ে যাও। প্রি বুকিং এন্ড ভর্তি দুইটাই চলছে। ইন্টারফেরন নিঃসৃত হয় হচ্ছে আমাদের ভাইরাস আক্রান্ত কোষ থেকে। ইন্টারফেরন নিঃসৃত হয় কোথা থেকে? ভাইরাস আক্রান্ত কোষ থেকে। ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, ইন্টারফেরন একটা কি? গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, ভাইরাস আক্রান্ত কোষ থেকে ক্ষরিত হয়। এবং ইন্টারফেরন হচ্ছে ভাইরাস ও ক্যান্সার সেল ধ্বংস করে, ভাইরাস এবং ক্যান্সার সেল ধ্বংস করে, ভাইরাস এবং ক্যান্সার সেল ধ্বংস করে, ভাইরাস এবং ক্যান্সার সেল কি করে? ধ্বংস করে, ভাইরাস এবং ক্যান্সার সেল হচ্ছে ধ্বংস করে। এখন দেখো ইনসুলিন জিনিসটা কি? ইনসুলিনটা একটা হচ্ছে প্রোটিন, ইনসুলিনটা হচ্ছে আমাদের একটা
প্রোটিন। ইনসুলিনটা হচ্ছে আমাদের 51 অ্যামাইনো অ্যাসিড বেস প্রোটিন, 51 অ্যামাইনো অ্যাসিড যুক্ত 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 প্রোটিন। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে 51 অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিন। 2 নম্বর কথা হচ্ছে এটা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এর চেয়ে ক্ষুদ্র আর কোনো প্রোটিন নেই। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। নেক্সট যে কথাটা আছে এদের ক্ষেত্রে সেটা কি? তাহলে আমাদের 51 অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। নেক্সট কথা হচ্ছে যে এর আমাদের 30টি অ্যামিনো অ্যাসিড যুক্ত চেইন এ, 30টা অ্যামিনো অ্যাসিড যুক্ত থাকে এদের চেইন এ, 30টা না 21টা, চেইন এ আর চেইন বি, চেইন এ আর চেইন বি। একটা হচ্ছে 21, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 21, একটা হচ্ছে 30। টুকটুকু টুকু। হ্যাঁ, আচ্ছা 21, হ্যাঁ চেইন এ 21, চেইন বি 30। তাহলে চেইন এ হচ্ছে আমাদের 30টা অ্যামিনো অ্যাসিড যুক্ত চেইন বি, আর 21টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে আমাদের চেইন এ, ঠিক আছে। এবং এদের মাঝখানে কি থাকে? ডাইসালফাইড বন্ড থাকে। এদের মাঝখানে হচ্ছে ডাইসালফাইড বন্ধন থাকে, ডাইসালফাইড বন্ধন থাকে। এখন দেখো নিচের কোনটি জলাতঙ্ক রোগের চিকিৎসায় ভালো সুফল পাওয়া গেছে? এটা হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে আমাদের জলাতঙ্ক, হেপাটাইটিস থেকে শুরু করে বিভিন্ন ভাইরাল ডিজিজে ইন্টারফেরন ব্যবহারে একটা সুফল পাওয়া গেছে। হিউমিলিন হচ্ছে আমাদের প্রথম বাজারজাত করা ইনসুলিন, প্রথম বাজারজাতকৃত ইনসুলিন, প্রথম বাজারজাতকৃত ইনসুলিনের নাম হচ্ছে আমাদের হিউমিলিন। তারপর আসা যাক মানুষের দেহকোষে জিনোম সংখ্যা কয়টা? আমাদের বডিতে জিনোম সংখ্যা হচ্ছে 2টা। আমাদের 23টা মিলে এক একটা জিনোম তৈরি করে। টিস্যু কালচার প্রক্রিয়া শেষে আমাদের হচ্ছে পাওয়া যায় কোনটা? রোগমুক্ত চারা পাবো অবশ্যই, হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ পাবো অবশ্যই, স্বল্প সময়ে ও স্থানে অধিক চারা। কারণ কি একটা টিস্যু নিলেই সেটা একটা উপযুক্ত মাধ্যমে দিয়ে যদি আমি ফুল প্রসেসিং করতে পারি তাহলে আমাদের চারা তৈরি হয়ে যাচ্ছে। তো এই জন্য টিস্যু কালচারের হচ্ছে দুনিয়াব্যাপী এত চাহিদা। তারপরে প্রশ্ন হচ্ছে পরিযান ও মৌমাছির পরস্পরের সহযোগিতা যে ধরনের আচরণ, এটা আমাদের প্রাণীর আচরণ চ্যাপ্টারের এমসিকিউ, যে পরিযান ও মৌমাছির পরস্পরের সহযোগিতা যে ধরনের আচরণ, এটাকে বলা যায় হচ্ছে যে একটা সহজাত আচরণ। পরিযান তো সহজাত, শিখন আচরণ, সামাজিক আচরণ। পরিযান তো আমাদের হচ্ছে একটা সহজাত আচরণ, আর মৌমাছির পরস্পর সহযোগিতা এটা একটা সামাজিক আচরণ। তাহলে এটা 1 এবং 3 হবে। 1 এবং 3 আমরা প্রাণীর আচরণ পড়ার সময় জিনিসটা আবার একটু বিস্তারিত দেখবো। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়, দেহজ ভ্রূণ তৈরি করা যায়, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা যায়, নতুন বিভিন্ন প্রকল্প আমরা টিস্যু কালচারের মাধ্যমে করতে পারি। দেহজ ভ্রূণ সৃষ্টি, ঠিক আছে। দেহজ ভ্রূণ সৃষ্টি করা যায় 2টা উদ্ভিদে, আমরা দেহজ ভ্রূণ তৈরি করতে পারি। এটা আলফালফা, একটা হচ্ছে মেবি গাজর। দেহজ ভ্রূণ সৃষ্টিতে আমাদের 2টা উদ্ভিদ ব্যবহার করা হয়। এই যে আমাদের দেহজ ভ্রূণ সৃষ্টি, লাস্টে দেহজ ভ্রূণ সৃষ্টিতে আমাদের এই যে দেহজ ভ্রূণ সৃষ্টি, গাজর আর আলফালফা, দেহজ ভ্রূণ সৃষ্টিতে কি করা যায়? গাজর ও আলফালফা, গাজর এবং আলফালফা। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রক্রিয়ায় হচ্ছে আমরা কি দেখতে পাবো? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রক্রিয়ায় প্লাজমিড প্রয়োজন। কি দরকার? প্লাজমিড দরকার। প্লাজমিড একটা দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ আছে। অল্প সময়ে অনেক বেশি চারা তৈরি করা যায় রিকম্বিনেন্ট ডিএনএ, না অল্প সময় অধিক চারা তৈরি, এটা তো টিস্যু কালচার। অল্প সময় অধিক চারা উৎপাদন করা সম্ভব নয় বলছে। আচ্ছা, জীবের জিনোটাইপের পরিবর্তন করা যায়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে তো চারা উৎপাদনের সাথে জড়িত নয় বলছে। ওকে, ভেরি গুড। তাহলে ওটা আমাদের কি 1 2 3 অ্যান্সার, উত্তর কি 1 2 3 অ্যান্সার আমাদের। নেক্সট কথা হচ্ছে নিম্নের কোন বৈশিষ্ট্যগুলো ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে ঝুঁকি তৈরি করে? জিনগত দূষণ যদি সৃষ্টি হয়, হ্যাঁ জিনগত দূষণ হইলে। অ্যালার্জির কারণ হিসেবে এটা ঠিক যে আমরা এই জেনেটিক মডিফাইড অর্গানিজমগুলোতে অনেক সময় সালফার বিদ্যমান থাকার কারণে অ্যালার্জি তৈরি হতে পারে। জীবের টক্সিক প্রভাবও সৃষ্টি করতে পারে। প্রত্যেকটা কথাই আসলে হচ্ছে সঠিক হিসাবে ধরে নেওয়া যায়, কারণ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি একটা নতুন টেকনোলজি। তুমি 2টা জিন মিলাচ্ছ, 2টা জিন মিলাইলে সে জায়গায় জিনের কি হতে পারে? একটা দূষণ হতে পারে। নেক্সট কথা হচ্ছে প্লাজমিড ব্যবহৃত হয় কোথায়? প্লাজমিডের ব্যবহার কোথায়? খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাজমিড ব্যবহৃত হয় কোথায়?
ইনসুলিন উৎপাদনে প্লাজমিড ব্যবহৃত, 1 নম্বর কথা। আমাদের হ্যাপ্লয়েড লাইন উৎপাদনে, এটা টিস্যু কালচারে হ্যাপ্লয়েড লাইন। জিএম ফুড উৎপাদনে, ইয়েস জিএম ফুড উৎপাদনে, তাহলে হচ্ছে 1 এবং 3। দেখো আমাদের হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ইনসুলিন তৈরি, ইন্টারফেরন তৈরি, টিপিএ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি, ইপিও ইরাইথোপয়েটিন তৈরি। এগুলা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে টিস্যু কালচারে ব্যবহার। তারপর আসা যাক হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে জিনের বাহকের বৈশিষ্ট্য কি। আমাদের জিনের বাহক হচ্ছে প্লাজমিড, জিনের বাহক হচ্ছে আমাদের প্লাজমিড। সো প্লাজমিডের কি কি বৈশিষ্ট্য পাই? প্লাজমিডের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের স্বপ্রজনন ক্ষম, যে এরা নিজেই নিজের সংখ্যা বাড়াতে পারে, দ্বিসূত্রক এবং বৃত্তাকার বা গোলাকার বলা যায়। 1 2 3 তিনটা অ্যান্সারই সঠিক। তারপর আসা যাক চিত্রের অণুজীবের ক্ষেত্রে প্রযোজ্য, এটা একটা ব্যাকটেরিয়া, এটা আমাদের হচ্ছে সুকেন্দ্রিক না, এটা প্রোক্যারিওটিক, প্লাজমিড যুক্ত, কথা সত্যি। মেসোজোম বিদ্যমান, ইয়েস ব্যাকটেরিয়ার মধ্যে মেসোজোম থাকে যেটা কোষ বিভাজনে ব্যাকটেরিয়াকে সাহায্য করে। তাহলে এটা কি আমাদের 2 এবং 3, এটা কি আমাদের 2 এবং 3। নেক্সট কথা হচ্ছে সুপার রাইসে, যে পরে আসছে সুপার রাইসে আমাদের বিটা ক্যারোটিন, ভিটামিন এ তৈরির উপাদানের নাম কি? বিটা ক্যারোটিন। আয়রন থাকে, ভিটামিন বি এর কোনো প্রভাব এই জায়গায় নেই, বি এর কোনো প্রভাব বা দরকার এই জায়গায় নেই। টিস্যু কালচার ও রিকম্বিনেন্ট উভয় প্রযুক্তির মাধ্যমে তৈরিকৃত উদ্ভিদ হচ্ছে আমাদের টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএ। আমাদের টিস্যু কালচারে তৈরি করি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তে তৈরি করি সুপার রাইস, বিটি তুলা, আর আমাদের টিস্যু কালচারে তৈরি করা হয় পোমাটো। তিনটাই হচ্ছে যে আমরা সঠিক ধরতে পারি। তাহলে কারণ কি এখানে দুইটার কথাই বলছে, সো দুইটাতে এমন বলে নাই যে দুইটার কম্বিনেশন, বলছে টিস্যু কালচার এবং হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, দুইটা আলাদা আলাদা আমাদের কিন্তু বলছে। নেক্সট কথা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করা হয় অপরাধী শনাক্তকরণে, ক্যালাস সৃষ্টিতে, টিস্যু কালচার, জিন থেরাপিতে। তাহলে 1 2 3 আমাদের হচ্ছে অ্যান্সার। নেক্সট কথা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন ব্যাচ আলফা 7.0 লিঙ্ক দেওয়া আছে, সবাই যুক্ত হয়ে নিলে, সবাই প্রি বুকিংটা করে রাখো, এবং আমাদের কোর্সে ভর্তির অপশনও কিন্তু চালু হয়ে গেছে। এখন দেখা যাক আমাদের নেক্সট কথা, বায়োফার্মের মাধ্যমে তৈরি করা হয় হরমোন, অ্যান্টিজেন, ভিটামিন, সবই হচ্ছে আমরা বায়োফার্মের মধ্যে তৈরি করতে পারি। অ্যান্টিজেন আমরা কেন তৈরি করব বায়োফার্মিং এর মধ্যে? বায়োফার্মিং এর মাধ্যমে অ্যান্টিজেন তৈরি করার কোনো, অ্যান্টিজেন তো জীবাণু, জীবাণু কেন তৈরি করবো? আচ্ছা দেখি আমাদের বইয়ে বায়োফার্মিং নিয়ে কি কি দেওয়া আছে, কোথায় বায়োফার্মিং। আচ্ছা এই ছকটা কিন্তু তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ছক। এই ছকটা থেকে রিসেন্ট অ্যাড হওয়ায় পুরাতন কোনো প্রশ্ন এই ছকটা থেকে হচ্ছে নাই, কিন্তু এই ছকটা হচ্ছে আমি একটু অ্যাড করে দিই। ছকটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে ছক, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা ছক, খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এটা। তো এখানে আমরা কি কি দেখতে পাই দেখি, আমাদের হচ্ছে এই ছকটা আমরা রাখলাম, দেখাচ্ছি এই ছকটা দ্বারাও দেখাবো। এখন হচ্ছে আমরা বায়োফার্মিং এর ক্ষেত্রে দেখি আমাদের বই বায়োফার্মিং নিয়ে কি কি কথাবার্তা বলেছে। কই বায়োফার্মিং, আরো নিচে বায়োফার্মিং নিয়ে কথা বলা আছে। আচ্ছা বায়োফার্মিং, বায়োফার্মিং এ বলা আছে জীবন রক্ষাকারী অ্যান্টিথ্রম্বিন অতি অল্প খরচে ছাগলের মধ্যে তৈরি করতেছে। জিএমও ছাগলের দুধ থেকে শক্তিশালী স্পাইডার সিল্ক তৈরি করা হচ্ছে। ইনসুলিন কুসুমের বীজে তৈরি করা যায় কিনা সেটা দেখা হচ্ছে। তো এখানে স্পেসিফিক বলা নেই, বাট আমি অ্যান্টিজেনটা না দিলেই মনে হয় বেটার, কারণ অ্যান্টিজেন মানে তো জীবাণু, জীবাণু কেন আমি বায়োফার্মিং প্রক্রিয়ায় তৈরি করব, জীবাণু কেন আমি বায়োফার্মিং প্রক্রিয়া তৈরি করব। তাহলে এটা আমরা হচ্ছে যে অ্যান্টিজেনটা না দিই, কমন সেন্স খাটাই আমাদের। তাহলে 1 এবং 3 জিনিস মনে রাখবা, পরীক্ষা হলে মাঝে মাঝে কমন সেন্স খাটায় অ্যান্সার করতে হয়। আচ্ছা এখানে দেখো কোন ওষুধ কোথায় প্রয়োগ করা হয়। ইনসুলিন ডায়াবেটিসে ব্যবহার করে, ইন্টারফেরন ক্যান্সার ও ভাইরাসের চিকিৎসায় ব্যবহার করে, সেরাম অ্যালবুমিন, অ্যালবুমিন আমাদের বডির একটা প্রোটিন, যদি আমাদের কোনো অপারেশন হয় সে জায়গায় আমাদের অ্যালবুমিন প্রয়োজনীয়তা হয়। র্যাবিস ভাইরাসের অ্যান্টিজেন যেটা আছে সেটা জলাতঙ্ক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। হিউম্যান ফ্যাক্টর 4 হচ্ছে আমাদের হিমোফিলিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর টিপিএ, এটা হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, কারণ আমাদের হচ্ছে হৃদরোগ যখন হবে, হার্ট অ্যাটাক যখন হবে, তখন রক্তনালীতে চর্বি জমে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছে, সো রক্তনালীতে রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছে। এই জমাটবদ্ধ রক্তকে গলাইতে পারে প্লাজমিন, কিন্তু আমাদের বডিতে প্লাজমিন থাকে না, আমাদের বডি থেকে প্লাজমিনোজেন, যেটা নর্মালি যদি স্বাভাবিকভাবে আমাদের রক্ত জমাট বাঁধে তখন সেই প্লাজমিনোজেন থেকে প্লাজমিন তৈরি হয়। বাট হার্ট অ্যাটাক তো স্বাভাবিক না, একটা অস্বাভাবিক ঘটনা, সো তখন প্লাজমিনোজেন প্লাজমিনে কনভার্ট হয় না, তখন আমার এই টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর প্রয়োগ করতে হয় বাইরে থেকে। তখন আমাদের হচ্ছে যে এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে সেই প্লাজমিন জমাটবদ্ধ যে রক্ত আছে সেই জমাটবদ্ধ রক্তকে গলায় রক্তনালীটাকে খুলে দেয়,
হার্ট অ্যাটাকটা ঠিক হয়ে যায়। তারপর হচ্ছে সোমাটোস্ট্যাটিন বা হচ্ছে গ্রোথ হরমোন। সোমাটোস্ট্যাটিন বা এর একটা নাম কি, গ্রোথ হরমোন। এটা বামনত্ব চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর হচ্ছে হিউম্যান ইউরোকাইনেজ, রক্ত সংবহনের যে জটিলতা আছে এই জায়গায় প্লাজমিনোজেনকে সক্রিয় করতে ইউরোকাইনেজ ব্যবহৃত হয়। লিম্ফোকাইন্স স্বয়ংক্রিয় ইমিউন কার্যকারিতায় লিম্ফোকাইন্স ব্যবহৃত হয়। উদ্দীপকের এক্স কাটতে কোনটি ওয়াই এর স্থলে ব্যবহৃত হচ্ছে? ওয়াই এর স্থলে ব্যবহার হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়েস ব্যবহৃত হয়। এক্স এর কর্তৃত্ব অংশে জেড যুক্ত করার প্রক্রিয়ায় তৈরি হয় কি, সুপার রাইস এবং বিটি বেগুন। পোমাটো তো আমাদের হচ্ছে টিস্যু কালচার, পোমাটো টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি না। পি চিহ্নিত অংশটি আমাদের কি, পি চিহ্নিত অংশটি হলো আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের কি, কাঙ্ক্ষিত যে ডিএনএ আমাদের, সেই কাঙ্ক্ষিত ডিএনএটা পি চিহ্নিত অংশে, আর বাকিটা হচ্ছে আমাদের প্লাজমিড। নেক্সট কথা হচ্ছে উদ্দীপকের কিউ দ্বারা প্রদর্শিত প্রযুক্তি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রোগ প্রতিরোধক্ষম জাত উৎপাদন, ট্রান্সজেনিক জাত উৎপাদন, ইনসুলিন উৎপাদন, প্রতিটা ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কি করে ব্যবহৃত হয় রোগ প্রতিরোধক্ষম জাত উৎপাদনের কারণে কিন্তু দুনিয়াব্যাপী ফার্মিংটা অনেক ভালো হচ্ছে। কারণ আমি যদি হচ্ছে যে একটা পোকা কামড় দেয় বিটি বেগুনকে, আমি যদি বিটি বেগুনের মধ্যে এমন একটা প্রোটিন তৈরি করি যেটা ওই পোকাটাকে মেরে ফেলবে, পোকাটাকে খাইতে পারবে না, কিন্তু এই প্রোটিন আমার কোনো ক্ষতি করবে না, তাইলে কি হবে, যে ফলন বাড়বে, পোকা মাকড়ে আক্রান্ত হচ্ছে না, সার প্রয়োগ করা লাগতেছে না, খরচ কমতেছে আমাদের, সব দিক থেকে জিঙ্গালালা জিঙ্গালালা সিচুয়েশন। টিস্যু কালচার ও রিকম্বিনেন্ট ডিএনএ, এটা তো আমরা জানি যে হচ্ছে তিনটাই হচ্ছে যে আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে, 1 2 3 তিনটাই আমাদের এই জায়গায় ব্যবহৃত হয়। আমাদের কিউ এর এ হচ্ছে কি, কিউ এর এ, এ হচ্ছে আমাদের এই যে এখানে অপরিণ আমাদের হচ্ছে যে একগুচ্ছ কোষ যে তৈরি, এটাকে ক্যালাস বলা হয়, এটাকে কি বলা হয়, ক্যালাস বলা হয়। আর আর প্রযুক্তিতে ব্যাকটেরিয়া ব্যবহার হয় হচ্ছে আমাদের হোস্ট হিসাবে, ব্যাকটেরিয়া হোস্ট হিসেবে, বাহক হিসাবে কে, প্লাজমিড। ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় রেস্ট্রিকশন এনজাইমের উৎস হিসাবে। আর বাহক হিসাবে কে ব্যবহৃত হয়, বাহক হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে আমাদের প্লাজমিড। বাহক হিসেবে কি ব্যবহৃত হয়, বাহক হিসেবে ব্যবহৃত হয় প্লাজমিড। শামীম গবেষণাগারে জীবাণুমুক্ত নিয়ন্ত্রিত পরিবেশে উদ্ভিদের অংশ থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করলেন। শামীমে ব্যবহৃত পি অংশটি কি? শামীম গবেষণাগারে জীবাণুমুক্ত নিয়ন্ত্রিত পরিবেশে উদ্ভিদের অংশ থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করলেন। হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করছে, এটা আমাদের টিস্যু কালচার। হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরিতে পরাগধানী অথবা পরাগরেণু যে কোনো একটা ব্যবহার করতে পারো, পরাগরেণু বা ব্যবহার করতে পারো কি পরাগধানী। পরাগধানী থেকে পরাগরেণু বের করে তারপর সেই পরাগধানীকে তুমি কি করবা, কালচার করবা। নেক্সট প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপকরণ হচ্ছে একটা কাঁচপাত্র লাগবে, আমাদের অটোক্লেভ মেশিন লাগবে এবং ফাইটো হরমোনও প্রয়োজন আছে। কারণ কি, আমরা উপযুক্ত যে পরিবেশটা তৈরি করব সেখানে ফাইটো হরমোন লাগবে। এই চিহ্নিত অংশটা কি আমাদের এখানে যে এই চিহ্নিত অংশটা আছে, এটা প্লাজমিড। এই চিহ্নিত অংশটা কি একটা প্লাজমিড, এই চিহ্নিত অংশটা কি একটা প্লাজমিড। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ক্ষেত্রে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ক্ষেত্রে, রিকম্বিনেন্ট ডিএনএ যদি আমরা তৈরি করি সেখানে হচ্ছে কিউ, কিউ হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটা পোষক বা হোস্ট হিসেবে ব্যবহৃত হয়। এ আমাদের যে আছে, এ হচ্ছে প্লাজমিড, সে বাহক হিসেবে ব্যবহৃত হয়। বি আমাদের হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, এইটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কেটে কি করব, এটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটি না, আমাদের রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাকে কাটি, প্লাজমিডকে কাটি, কাঙ্ক্ষিত জিনকে কাটি। উদ্দীপকে কোন প্রক্রিয়ায় বাহক ইকলাইকে প্রবেশ করানো হয়? আচ্ছা, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, ও হচ্ছে ইকলাইতে সহজে প্রবেশ করতে চাবে না, ওকে ক্যালসিয়াম সমৃদ্ধ পরিবেশে হিট শক দিতে হবে, নাহলে ছিদ্র করে ঢুকাই দিতে হবে, এটাকে বলে ইলেকট্রোপোরেশন, ইলেকট্রোপোরেশন প্রক্রিয়ায় ঢুকাইতে হবে। এখন প্রবেশ করাইলে যে ব্যাকটেরিয়াটা হবে সেটাকে বলা হয় ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। সেই জন্য বলা হয় যে প্রবেশ করানোর প্রক্রিয়াটাকে ট্রান্সফরমেশনও বলা হয়, ট্রান্সফরমেশনও বলা হয়। এইটা হয় হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ পরিবেশে হিটশক দিয়ে, ক্যালসিয়াম সমৃদ্ধ আমাদের হিটশক, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ হিটশক, আরেকটা হচ্ছে সেকেন্ড যে লাইনটা হিটশক, আর সেকেন্ড যে লাইনটা সেটা কি আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ হিটশক, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে আরে আমাদের হচ্ছে ইলেকট্রোপোরেশন, 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 ইলেকট্রোপোরেশন। উদ্দীপকে কাঙ্ক্ষিত জিন বহন করছে কি না? আচ্ছা দেখো, আমাদের রেস্ট্রিকশন মানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি শেষ, এখন কাঙ্ক্ষিত জিন আছে কিনা সেটা বুঝবো কিভাবে? পিসিআর করে, যে আমি পিসিআর করে দেখবো যে ওকে আমি অনেকগুলো জিন তৈরি করে টেস্ট করে দেখবো আচ্ছা ঠিক আছে কিনা। রেস্ট্রিকশন ডাইজেশন দিয়ে, এই যে রেস্ট্রিকশন সাইটটা যে, তার বিরুদ্ধে এনজাইম প্রয়োগ করব
যেন এটা গলে যায়, যদি গলে যায় তাহলে আসে রেস্ট্রিকশনাইজেশন। জেনেটিক প্রোবের মাধ্যমে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং, জেনেটিক প্রোবের মাধ্যমে কিন্তু জিন লাইব্রেরি থেকে কাঙ্ক্ষিত জিন বের করা হয়, এবং একই সাথে জেনেটিক প্রোবের মাধ্যমে আমরা হচ্ছে যে বের করতে পারবো যে আমার কাঙ্ক্ষিত জিএনএ আছে কিনা। জেনেটিক প্রব বা এটাকে বলা হয় ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব, হাইব্রিডাইজেশন প্রব। এখানে কি করা হয়, তুমি যেইটাকে চাচ্ছ, যেই জিনিসটাকে চাচ্ছ, ধরো তুমি দেখতে চাচ্ছ এ সি সি টি এ আছে কিনা, তো তুমি তার অপোজিট জিনিস টি জি জি এ টি এইটা তৈরি করে দিবা রেডিও অ্যাক্টিভ, এটা তৈরি করে দিবা রেডিও অ্যাক্টিভ কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করবে, রেডিও অ্যাক্টিভ কমপ্লিমেন্টারি ডিএনএ, মানে এই ডিএনএ অপোজিট তুমি কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করবা। এইটাকেই বলা হয় ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব বা জেনেটিক প্রব। সো এইটা যদি তুমি ছেড়ে দাও তাহলে এই কাঙ্ক্ষিত ডিএনএ সাথে কি এসে যুক্ত হবে, যুক্ত হয়ে রেডিও অ্যাক্টিভ ফ্রিকোয়েন্সি দিতে থাকবে, বুঝতে পারবো যে ওকে ঠিকঠাক জায়গায় এসে গেছে। ইনসুলিন অগ্নাশয় থেকে তৈরি হয়, এটি একটি হরমোন, ইন্টারফেরন প্রোটিনের ক্ষুদ্র অংশ। প্রোটিনটি নিম্নের কোন জীবেরকে আক্রমণ থেকে রক্ষা করে? ইন্টারফেরন ভাইরাসের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে। তারপরে প্রশ্ন হচ্ছে, উদ্দীপক উল্লেখিত যৌগ দুটি কৃত্রিমভাবে তৈরি হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। টিস্যু কালচারের কোনো ঘটনা নেই, জিন ক্লোনিং এর কথা এখানে বলতে পারো। তারপরের প্রশ্ন হচ্ছে, এটি বিশেষ উপাদান প্রয়োগ করে ক্যান্সার কোষে বৃদ্ধি রহিত করা যায়, হেপাটাইটিসের চিকিৎসা করা যায়। এই যে বিশেষ উপাদানের কথা বলতেছে, এটা নাম শুনেই বুঝে ফেলছে কি ইন্টারফেরন, নাম শুনেই বুঝে ফেলছে কি ইন্টারফেরন, ইন্টারফেরন। আচ্ছা, উদ্দীপকের বিশেষ উপাদানটা কি আমাদের ইন্টারফেরন। এখন ইন্টারফেরনটা কি একটা প্রোটিন, প্রোটিন পানিতে অদ্রবণীয়, পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত, তাপে অঙ্গারে পরিণত হয়, তাপে অঙ্গারে পরিণত হয় কার্বোহাইড্রেট, তাপে অঙ্গারে পরিণত হয় কি কার্বোহাইড্রেট, হাইড্রেট। প্রোটিন তো আমাদের হচ্ছে অনেক প্রোটিন পানিতে দ্রবণীয়, অনেক প্রোটিন পানিতে অদ্রবণীয়, এটা একটা প্রোটিনের বৈশিষ্ট্য। সো আমাদের ইন্টারফেরনটা একটা গ্লাইকোপ্রোটিন, ইন্টারফেরনকে একটা গ্লাইকোপ্রোটিন, পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয় আসলে এনজাইম, এবং প্রোটিনেরও একটা প্রভাব আছে, পিএইচ এর উপর প্রোটিনেরও একটা প্রভাব আছে। সো আমরা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত এটাই দিই যে পিএইচ এর একটা প্রভাব আছে। উদ্দীপকে যে প্রযুক্তির কথা বলা হয়েছে সেটি ব্যবহার করা সম্ভব, ব্যবহার করে বীজহীন ফল সৃষ্টি, ক্ষতিকর পতঙ্গ বন্ধ্যাত্মকরণ, ইনসুলিনের বাণিজ্যিক উৎপাদন। বীজহীন ফল সৃষ্টিতে টিস্যু কালচারের প্রয়োগ আছে, আমাদের বায়োটেকনোলজির প্রয়োগ নেই। আমাদের নেক্সট প্রশ্ন, রহিমা বেগুন গাছের শীর্ষ মুকুল এনে কৃত্রিম আবাদের মাধ্যমে আবাদ করলেন, কিছুদিন পর অসংখ্য চারা উল্লিখিত পদ্ধতিতে আরো ব্যবহার হতে পারে, পাপড়ি ব্যবহার হতে পারে, পরাগরেণু ব্যবহার হতে পারে, ডিম্বক ব্যবহার করার এই জায়গায় কোনো হচ্ছে যে দরকার নাই, আমাদের হচ্ছে যে ডিম্বক ব্যবহার করার প্রয়োজনীয়তা এই জায়গায় নাই। কিছু ব্যাকটেরিয়া নিউক্লিয়াস বহির্ভূত এর সাহায্যে, নিউক্লিয়াস বহির্ভূত কি প্লাজমিড, এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অণুজীব সৃষ্টি করা যায়। উল্লিখিত প্রযুক্তিতে লাগে লাইগেজ এনজাইম লাগে, রেস্ট্রিকশন এনজাইম লাগে। সিজিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইডটা কোথায় লাগে আমাদের হচ্ছে ডিএনএ আলাদা করতে, কোষ থেকে ডিএনএ আলাদা করতে। সো সিজিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের কোষ থেকে ডিএনএ আলাদা করতে লাগে। সো আমাকে কাঙ্ক্ষিত ডিএনএ আলাদা করতে হবে না, সো সেই জায়গায় কিন্তু হচ্ছে যেটা লাগে। তো এটাও আমাদের একটা উপাদান, 1 2 এবং হচ্ছে 3, 1 2 এবং 3, 1 2 এবং 3, ঠিক আছে। তা আমরা মোটামুটি যা যা প্রয়োজনীয় সবকিছুই পড়ে ফেলছি। একটা জিনিস আমি খুঁজে পাইনি, না পেয়ে একটু কষ্ট পাইছি, সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের যে কথাটা বলা আছে এইটা। আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের বজ্র নিষ্কাশনে বর্তমানে ব্যবহার করা হয় কি অ্যাক্টিভেটেড স্লাচ পদ্ধতি। বজ্র নিষ্কাশনে বর্তমানে কি ব্যবহার করা হয় অ্যাক্টিভেটেড স্লাচ পদ্ধতি, যেখানে একটা অ্যারোশন ট্যাঙ্ক থাকে, একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক থাকে, অ্যারোশন ট্যাঙ্ক থাকে, একটা হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক থাকে। মনে রাখবা যে কি আমাদের হচ্ছে অ্যাক্টিভেটেড স্ল্যাশ পদ্ধতিতে সিওয়েজ, পয়বজ্র নিষ্কাশন, অ্যারোশন ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এই অ্যারোশন ট্যাঙ্কে অণুজীব থাকে। অণুজীব কোন ট্যাঙ্কে থাকে? অ্যারোশন ট্যাঙ্কে আমাদের অণুজীব থাকে। কোন ট্যাঙ্কে আমাদের অণুজীব থাকে? অ্যারোশন ট্যাঙ্কে হচ্ছে আমাদের অণুজীব থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই জায়গাটা আমি একটু তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে যে আমাদের একটা দুইজন মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু হচ্ছে কি হবে, প্রতিটা মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা ভিন্ন হয়। এটা একটু হচ্ছে যে দেখবা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এবং এখানে আমাদের কি হয় যে কোনো জীবের ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে যে ফটোগ্রাফিক বিন্যাস বা ছাপ পাওয়া যায়, একে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। ঠিক আছে।
ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলে। আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে অপরাধী শনাক্তকরণ থেকে শুরু করে অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব নির্ধারণ, স্বজন নির্ধারণ, এই জায়গাগুলোতে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারি ডিএনএ ফরেন্সিক্সে। আমরা মোটামুটি এই চ্যাপ্টারে যা যা প্রয়োজনীয় সবকিছু পড়ে ফেলছি। তারপরে সবসময় আমি একটা কথা বলবো যে বইটি একটু দেখবা। এমন হইতে পারে এই ক্লাসটা তুমি পরীক্ষার আগের রাতে দেখতেছো, আগের রাতে দেখছো বা আগের দিন দেখতেছো, তো তুমি ক্লাসটা দেখে যেটা করবা যে ক্লাস শেষ বইটা জাস্ট একটু উল্টাবা, দেখবা যে প্রতি পেজের ইনফরমেশনটা আসছে কিনা, কোনটা না আসলে সেটা একটু দেখবা। এইটার বেস্ট। জাস্ট 20টা মিনিট বই উল্টাও, 20টা মিনিট বই উল্টাইলেও অনেক ইনফরমেশন তুমি পেয়ে যাবা, অনেক কিছু তোমার মাথায় ঢুকে যাবে। আর যদি চিন্তা করো যে না বই বাদ, বই পড়বো না, তাই দেখা যাবে যে জিনিসগুলা তোমার জন্য পড়তেছো, ক্লাস করতেছো, কিন্তু সেটা পরীক্ষার হলে গিয়ে এক্সিকিউশন করতে পারতেছো না। প্রশ্ন চোখে ভাসবে, অ্যান্সারও মানে অপশনও চোখে ভাসবে, অ্যান্সারটা চোখে ভাসবে না। কারণ কি, ওই যে তুমি হাল ছেড়ে দিছো, দ্যাটস রাইট। ঠিক আছে, আসসালামু আলাইকুম সকলকে।